বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন ব্যবসায়ীদের পাশে চাইলেন ডক্টর ইউনূস। সহযোগিতার সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের সমর্থন, রাতে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। জামায়াত কি দালাল সাংবাদিকদের পুনর্বাসন করে শক্তি বাড়াতে চায়, প্রশ্ন নানা মহলের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেল। বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের পাশে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজনে ডক্টর ইউনূস বলেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট আর দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে গত ফ্যাসিস্ট সরকার। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে আজকের বাংলাদেশ। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে নিউ ইয়র্কের একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, দেশের বিনিয়োগ পরিবেশ কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে সকলে মিলে ঠিক করতে হবে। বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের পাশে চান প্রধান উপদেষ্টা। বাংলাদেশে ব্যবসার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ব্যবসার বিকাশে সহায়তার জন্য সবকিছু করার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইড লাইন বৈঠকে অভিন্ন স্বার্থে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে আলোচনা হয় বৈঠকে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ায় ডক্টর ইউনূসের প্রশংসা করেন তিনি। প্রায় আধ ঘণ্টার বৈঠকে বাংলাদেশে কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে সেই পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশ সংস্কারের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান ডক্টর ইউনূস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া এবং অভিন্ন স্বার্থে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক রাজনৈতিক সম্পৃক্ততাকে আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ব্লিংকেন ও ডক্টর ইউনূস। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। বৃহস্পতিবার সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইন সাক্ষাতে রোহিঙ্গা সংকট ও জাতীয় সংঘ শান্তিরক্ষী মিশনের নানা ইস্যু নিয়ে আলোচনা করেন তারা। এছাড়াও এদিন আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 2টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান অ্যান্টনিও গুতেরেস। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গেও আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা। আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতি পূর্ণ সমর্থনের গুরুত্ব ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতির বিষয়টি উঠে আসে।
এদিন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন HSBCর গ্লোবাল সিইও নোয়েল কুইন। এ সময় বাংলাদেশে জ্বালানি, বাণিজ্য, অর্থায়ন এবং স্টার্ট আপে ব্যাংকের বর্ধিত সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। এছাড়াও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেইন, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফ, আইসিসির প্রসিকিউটর করিম আহমেদ খান, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনিয়র সিনেটর ডিক ডারবিন সহ বেশ কয়েকজন কূটনীতিকদের সাথে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল পর্বে বাংলাদেশ সময় আজ রাতে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর ইউনূসের এটি হবে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম ভাষণ। বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়ায় জুলাই বিপ্লব ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি এবং তার সরকারের আগামী কর্মসূচি ভাষণে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের মূল মঞ্চে ভাষণ প্রদান ও অন্যান্য কর্মসূচিতে অংশ নেওয়ার পর নিউ ইয়র্কের স্থানীয় সময় ২৭ সেপ্টেম্বর রাতেই তার দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। জাতীয় প্রেস ক্লাবে জামায়াত আমিরের সঙ্গে দালাল সাংবাদিক এবং হত্যা মামলার আসামিদের আড্ডার ছবি ভাইরাল হয়েছে জানিয়ে নানা মহল থেকে উঠে এসেছে প্রশ্ন। জামায়াতের সহায়তায় আবারও প্রকাশ্যে আসতে চায় চাটুকার সাংবাদিকরা, আর জামায়াতকে স্বৈরাচারের দস্যু সাংবাদিকদের পুনর্বাসিত করে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চায়। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। আপনাকে ধন্যবাদ জানাই। এই কথিত দালাল সাংবাদিকরাই স্বৈরশাসক শেখ হাসিনাকে রক্ষায় চেষ্টা করে গেছেন শেষ দিন পর্যন্ত। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের আগের দিনও আন্দোলন প্রতিহত করতে দিয়েছেন নানা পরামর্শ। এটি হচ্ছে আপনার সাহসের মূল জায়গা। আপনি যেমন মানুষের শক্তিতে বিশ্বাস করেন, মানুষও কিন্তু যোগ্য নেতৃত্বে বিশ্বাস করে। ক্ষমতার কাছাকাছি থেকে সাবেক স্বৈরশাসকের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া এদেরই কয়েকজন অভ্যুত্থানের পর পালাতে গিয়েও ধরা পড়েছেন। রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমরান হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও তাদের কেউ কেউ চেষ্টা করছেন পুনর্বাসিত হবার। এতে সহায়তা করছে জামায়াতে ইসলামী, মন্তব্য সিনিয়র সাংবাদিকদের। জামাতের মাধ্যমে তারা যে সরকার বিরোধী নানা রকম তাদের বিরুদ্ধে মামলা টামলা হচ্ছে সেগুলো হাত থেকে বাঁচার জন্য তারা এটা করেছে। উভয়কে ব্যবহার করে আমাদের রাজনীতিতে, আমাদের গণমাধ্যমে নিজেদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে। কথিত সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, ইকবাল সোবহান চৌধুরী, ওমর ফারুক এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। বিভিন্ন সূত্র বলছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবে তাদের চা চক্র ছিল পরিকল্পিত। উপলক্ষ করা হয়েছে জামায়াতপন্থী সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা। সুবিধাভোগী তাদেরকে আওয়ামী লীগের বলা যায়, এবং হঠাৎ করে, এবং তারা নিশ্চয়ই আপনি জানেন যে জামাত নিষিদ্ধের দাবি জানিয়ে এসেছিলেন দীর্ঘদিন থেকে। সুবিধাভোগী সাংবাদিকদের পুনর্বাসন এবং এর মাধ্যমে ক্ষমতা বাড়াতে বিএনপিকে জামায়াতের চ্যালেঞ্জ ইস্যুটি এসেছে আলোচনায়। এর আগে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলে আলোচনায় আসেন জামায়াতের আমির। যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। হাসিনার চাটুকার দালাল সাংবাদিকরা পার পেয়ে গেলে পতিত স্বৈরাচারকেও কি জামায়াত সমর্থন দিবে, এমন প্রশ্ন এখন সামনে। আমার ধারণা তারা পাপ মোচনের একটা চেষ্টা করছেন, করে নবশক্তি, সেটি জামাত হোক বা বিএনপি হোক বা অস্থায়ী সরকার হোক, তার অংশ হতে চাচ্ছেন, কাছাকাছি আসতে চাচ্ছেন। আর এই 4 জন লোক সুবিধাবাদী মানুষ, এবং এদেরকে আমাদের বর্জন করতে হবে, অবাঞ্ছিত ঘোষণা করতে হবে এবং অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দালাল সাংবাদিকরা আসলে সাংবাদিকতার নামে অতীত স্বৈরাচারের রাজনীতি করেছেন। স্বৈরাচারের দোসরদের ফিরে আসার কৌশল প্রতিহত করার তাগিদ সংশ্লিষ্টদের, নইলে ছাত্র জনতার রক্তে অর্জিত অভ্যুত্থান ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। প্রভাব খাটিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর শতাধিক প্লট হাতিয়ে নেয় ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের এমপি, মন্ত্রী, নেতারা। অনিয়মকে নিয়ম বানিয়ে নিজের আত্মীয় স্বজন, ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীদের নামেও প্লট বাগিয়ে নেন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম। চট্টগ্রাম থেকে সিডিএর অনিয়ম, দুর্নীতি আর প্লট কেলেঙ্কারি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান ফেরদৌস। ক্যামেরা ছিলেন বিপ্লব মজুমদার। 2004 সালের নগরীর কুয়াইশ ও চাঁদগাঁও মৌজায় 170 একর জমিতে গড়ে তোলা হয় অনন্যা আবাসিক এলাকা নামে নতুন আবাসন প্রকল্প। প্রকল্পের নকশা ও লেআউট অনুযায়ী 2008 সালের জুলাইতে 1733টি প্লট বরাদ্দ দেওয়া হয় লটারির মাধ্যমে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর রাজনৈতিক বিবেচনায় দলের নগর শাখার কোষাধ্যক্ষ আব্দুস সালামকে নিয়োগ দেওয়া হয় সিডিএর চেয়ারম্যান হিসেবে।
এরপরেই শুরু হয় অনন্য আবাসিক এলাকায় সরকারি জমির হরিলুট। সিডিএর প্লট হরিলুটে বিভিন্ন আবাসিক এলাকার লেআউট ও নকশায় আনা হয় পরিবর্তন, ভরাট করা হয় পুকুরসহ খেলার মাঠ। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও সিডিএর চেয়ারম্যান আব্দুস সালামের মালিকানায় আবাসিক এলাকায় গড়ে তোলা হয় বাণিজ্যিক হাসপাতাল। লেআউট পরিবর্তন করে ওয়ার নিজাম রোড আবাসিক এলাকায় সিডিএর চেয়ারম্যান নিজেই গড়ে তোলেন বাণিজ্যিক ভবন। সিডিএ আসলে কিছু করতে পারবে না কিংবা সিডিএকে ম্যানেজ করা যাবে, এই ধারণা থেকেই কেউ কিন্তু আইন অনুযায়ী ভবনগুলো নির্মাণ করছে না। এদিকে সিডিএর ৩৮৪তম বোর্ড সভায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অনুগত কর্মকর্তা কর্মচারীদের নামে বরাদ্দ দেওয়া হয় ৫০টি প্লট। নীতিমালা তোয়াক্কা না করে ৬ বছর আগের জমির মূল্য দেখিয়ে ২০১৩ সালের ৯ অক্টোবর সিডিএর ৪০৫তম বোর্ড সভায় মন্ত্রী, এমপি, দলের নেতা পাতি নেতাদের দেওয়া হয় ৬০টি প্লট। আমাদের প্ল্যানটা ছিল যে সেখানে আমরা ওপেন স্পেস করব, এখানে হাঁটবো, মানুষ হাঁটার জায়গা থাকবে, খেলার মাঠ থাকবে, থাকবে, কিন্তু ওইটা ভরাট করে পুকুর ভরাট করে এখানে কিন্তু প্লট বাণিজ্য করা হয়েছে। যেসব মন্ত্রী এমপিদের নামে প্লট বরাদ্দ দেওয়া হয় তারা হলেন সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দিলীপ বড়ুয়া, ডাক্তার আফসারুল আমিন, আনিসুল ইসলাম মাহমুদ, দীপঙ্কর তালুকদার, নুরুল ইসলাম বিএসসি, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, বীর বাহাদুর ঐশী সিং, সাবেক হুইপ শামসুল হক চৌধুরী, সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, এবিএম আবুল কাশেম, এমপি লতিফ, মাইনুদ্দিন খান বাদল, জামনারা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য একে আজাদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাহাতাব উদ্দিন চৌধুরী, মুসলিম উদ্দিন আহমেদ সহ আওয়ামীপন্থী বিভিন্ন পেশাজীবীরা। আরও ২ দফায় সিডিএর বোর্ড সদস্য যুবলীগ নেতা কেবিএম শাহজাহান ও জসিমউদ্দিন শাহ, সিডিএর চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী তারেক গনির মা জাকিয়া বেগম, পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ওয়েল গ্রুপের জনসংযোগ কর্মকর্তা সেতু বড়ুয়াকে গোপনে প্লট বরাদ্দ দেন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম। প্লট কেলেঙ্কারিতে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি নগরবাসীর। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে। শাহজালালের থার্ড টার্মিনাল চালু করতে প্রয়োজন অন্তত ৬ মাস, নির্মাণ শেষ না করে উদ্বোধন প্রতারণার শামিল। আবার আমন্ত্রণ ২১ সংবাদে। উদ্বোধনের ১ বছর পরও যাত্রী সেবার প্রস্তুতি নিতে পারেনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে বিভিন্ন সংকট মোকাবেলা করে টার্মিনালটি চালু করতে প্রয়োজন অন্তত আরও ৬ মাস, আর নির্মাণ কাজ শেষ না করে এর উদ্বোধন করা যাত্রীদের সাথে প্রতারণার শামিল বলে মনে করছেন অনেকে। মানিক শিকদারের রিপোর্ট। বাংলাদেশের প্রধান গেটওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। নির্বাচনকে সামনে রেখে তড়িঘড়ি করে ২০২৩ সালের ৭ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ তখনও কাজের বাকি ছিল অনেকটাই। পরে জানানো হয় টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন হবে ২০২৪-এর এপ্রিলের মধ্যে। তবে বাস্তবতা হলো ১ বছর পার হলেও এখনও অনিশ্চিত যাত্রী সেবার কাজ। এতে ক্ষুব্ধ যাত্রীরা। উদ্বোধনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তাদের। আমি শুনছি এটা নাকি উদ্বোধন হয়ে গেছে, জানি না এখন পর্যন্ত মানে কেন এটা চালু হইতেছে না। এটা তাড়াহুড়ার মাধ্যমে আগের বিগত সরকার করতে চেষ্টা করছে, মানুষকে দেখাইতে চাইতেছে যে আমরা করে ফেলছি, বাট আসলে না, কিছুই না। উদ্বোধন করার পরে বাইরের দেশে যেরকম মনে করেন যে সিস্টেম, বিভিন্ন রকম সিস্টেম, ওই সিস্টেম করে যদি এটা চালু করতে পারে তাহলে এইদিকে এটা না হলে চলবে। বেসামরিক বিমানবন্দর কর্তৃপক্ষ বেবিচক বলছে চলতি বছরের অক্টোবরে এটি চালুর সিদ্ধান্ত থাকলেও সম্ভব হচ্ছে না। থার্ড টার্মিনালে আসলে যে উদ্বোধন করা হয়েছে সেই উদ্বোধনটা আসলে কার্যকরী কোনো উদ্বোধন ছিল না। মার্চে শেষ হওয়ার কথা হয়নি, অক্টোবরে শেষ হওয়ার কথা। অক্টোবরে ওনারা বলছে ফিজিক্যালি যে কাজটা হয়েছে, ফিজিক্যাল পার্টটা হয়তো হয়ে যাবে, বাট সব কিছু হবে না। অবকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন প্রায় শতভাগ, তবে বাকি রয়ে গেছে বিভিন্ন যন্ত্রাংশ স্থাপন, সেই সাথে দক্ষ জনবল সংকট। যখন এই যে সামগ্রিকভাবে ইনফ্রাস্ট্রাকচার এবং সমস্ত ইকুইপমেন্টসগুলো ইন্টিগ্রেটেড হয়ে যাবে, ফাংশনস করবে, তখন কিন্তু ওরার টিমের কাজ শুরু হবে। তারা অপারেশনাল জিনিসটা রেডি করবে, তারপরে ট্রেনিং করবে, এয়ারপোর্ট ট্রান্সপোর্ট হ্যান্ড ওভার করবে। সো পুরো প্রসেসটা কিন্তু একটুখানি সময় লাগবে, কারণ এখনও দেখেন আমরা যারা এয়ারপোর্ট অপারেশন করবে থার্ড টার্মিনাল,
তাদের সাথে আমরা চুক্তি করতে পারিনি এখন পর্যন্ত। টার্মিনালটি অপারেশন, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার জন্য প্রয়োজন ৫,০০০ দক্ষ কর্মীর। ২১,৩০০ কোটি টাকার এ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। শেষ করছি ২১ সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন ব্যবসায়ীদের পাশে চাইলেন ডক্টর ইউনূস। সহযোগিতার সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের সমর্থন, রাতে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। জামায়াত কি দালাল সাংবাদিকদের পুনর্বাসন করে শক্তি বাড়াতে চায়? প্রশ্ন নানা মহলে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ করব। 21-এর সাথে থাকুন।